মোগল সাম্রাজ্যের ইতিহাসে যে সকল নারীরা স্বীয় ক্ষমতা এবং রাজনৈতিক বিচক্ষণতার দ্বারা নিজেকে স্বমহিমায় এক উচ্চতায় নিয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারা। দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের ইতিহাসের এক শক্তিধর নারী সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারার সম্পর্কে। এই মমতাজ মহলের বাম পাশে হচ্ছে ছোট মেয়ে, বাম পাশে থাকতে হচ্ছে ছোট মেয়ে, ওই যে ছোট দরজাটা দেখা যাচ্ছে তার ভিতরে ছোট মেয়ে রসনারা। আর আমার ঠিক ডান পাশে যে ছোট দরজাটা দেখা যাচ্ছে এটাতে থাকতো বড় মেয়ে। আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দোনোটা স্থাপত্য এবং দোনোটা ডিজাইন সেমই। এ হচ্ছে বড় মেয়ে জাহানারার বেডরুম। এটা এখানে থাকতো জাহানারা। এরও ঠিক সেম আপনারা দেখেন উপরের যে এখন গোল্ডেন প্রলেপ দেওয়া আছে, এটা আসলে রং, কিন্তু এটা যখন অতীতে ছিল তখন এটি স্বর্ণের ছিল। উপনিবেশের সময় ব্রিটিশরা আসলে এগুলো নিয়ে গিয়েছে এইখান থেকে। এইটা হচ্ছে সম্রাট শাহজাহানের বড় মেয়ে জাহানারার বেডরুম, তার থাকার ঘর। এই একটি, ওই পাশে একটি, আর একটি। এইখানেও সেম আপনারা দেখুন, এইখানেও তার এখানে কয়েন রাখার ব্যবস্থা ছিল। সে এখানে টাকা পয়সা জমাতো এবং এইখানে কয়েনে রাখা হতো, এই কয়েনগুলোতে রাখা হতো। অনেকগুলো আছে, এখানে একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই তার ইয়ে করা আছে। আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, এইখানে অনেক মূল্যবান গ্লাস লাগানো ছিল, যে গ্লাসগুলোতে রিফ্লেক্ট করে সূর্যের আলো অথবা চাঁদের আলো রিফ্লেক্ট করতো এবং এই ঘরটাতে পড়তো এবং ঘরটা সম্পূর্ণ আলোকিত হয়ে থাকতো, জ্বলজ্বল করতো, দিন অথবা রাত যখনই হতো। আসুন, এ হচ্ছে সম্রাট শাহজাহানের বড় মেয়ে জাহানারার ঘর, তার উঠান এ আপনারা দেখতে পাচ্ছেন। আর তার পাশেই আসুন, তার পাশে হচ্ছে সম্রাট শাহজাহান যখন তাজমহল নির্মাণ করে। সম্রাট শাহজাহান যখন তাজমহল নির্মাণ করার পরবর্তীতে তিনি আবার আরেকটি মহল নির্মাণ করার চেষ্টা করেছিলেন ব্ল্যাক, তার ওই পারে, যেটাকে বলা হয় কালো তাজমহল। সেটা নির্মাণ করার পথেই সম্রাট আওরঙ্গজেব তার পুত্র তাকে বন্দি করে, যেহেতু কোষাগার খালি হয়ে যাচ্ছিল, তখনই সে বন্দি করে এই বন্দিশালায় তাকে রাখা হয়। এই সেই ঘর, এই সেই বন্দিশালা, দেখুন আপনারা, এই সেই বন্দিশালা, এই ঘরটাতেই রাখা হতো। জাহানারা বেগম 23 মার্চ 1614 সালে জন্মগ্রহণ করেন। জাহানারা বেগম ছিলেন শাহজাহান ও মমতাজ বেগমের প্রথম সন্তান। তার আরেকজন বোন ছিল, তার নাম ছিল রওশনারা। জীবদ্দশায় জাহানারা বেগম 2 বার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। তা সত্ত্বেও জাহানারা বেগম অপরূপ সুন্দরী ও মেধাবী ছিলেন। সৌন্দর্যের পাশাপাশি সাহিত্য চর্চা, সঙ্গীত ও রাজনীতিতে বেশ সুদক্ষ ছিলেন জাহানারা বেগম। তিনি নিজে 2টি বই লিখেছিলেন ফার্সি ভাষায়। 1648 সালে নতুন তৈরি শহর শাহজাহানাবাদের 19টি ভবনের ভিতর 5টি ভবনই তার তৈরি নকশায় নির্মিত হয়। এই শাহজাহানাবাদ বর্তমানে ওল্ড দিল্লি নামে পরিচিত। এই নতুন শহর থেকে আসা সমস্ত অর্থ তার কাছে আসত। এমনকি তার একটি বাণিজ্যের জাহাজও ছিল, যা তখনকার সময় ইংরেজ ও ডাচদের সাথে বাণিজ্য করতে ব্যবহার করা হতো। জাহানারা বেগম মুঘল সাম্রাজ্যের সবথেকে সম্মানীয় নারী ছিলেন। 1657 সালে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে গেলে ক্ষমতা দখলের দ্বন্দ্বে তার পুত্রদের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়। আওরঙ্গজেব কিংবা দারাশিকো জাহানারা বেগমকেই সবাই পছন্দ ও বিশ্বাস করতেন। নিজেদের মধ্যে লাগা যুদ্ধে দারাশিকো পরাজিত হলে আওরঙ্গজেব দারাশিকোকে হত্যা করে জাহানারা বেগমকে দিল্লিতে নিয়ে আসেন এবং পরে তাকে বাদশাহ বেগম উপাধি দেন। বলা হয়ে থাকে জাহানারা বেগম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে ধনী নারী। তখনকার সময়ে বছরে তার প্রায় 30 লক্ষ টাকা আয় হতো।
যখন মমতাজ মহল মারা যান তখন জাহানারার বয়স ছিল মাত্র 17 বছর এবং অত অল্প বয়সে বাদশাহ বেগম হওয়ার ফলে নিজের ভাই ও বোনদের দায়িত্ব তার কাঁধে চলে আসে এবং সেই সময় শাহজাহানও বেশ ভেঙে পড়েছিলেন। তার দেখাশোনার দায়িত্ব সামলান জাহানারা বেগম। তখনকার সময় পাশ্চাত্য দেশের যেসব পর্যটকরা আসতো ভারতে, তারা খুবই অবাক হতেন জাহানারা বেগমের ক্ষমতা ও ধন দৌলত দেখে। কারণ সে সময় ইংরেজ মহিলাদের কাছে এত ক্ষমতা বা ধন দৌলত থাকতো না। বিয়ের পর তাদের সমস্ত সম্পদের মালিক হয়ে যেতেন তাদের স্বামী, এমনকি তাদের কাছে এত স্বাধীনতাও ছিল না। এই পর্যটকরা তখন ভাবতেন শাহজাহান ও তার মেয়ের মধ্যে নিশ্চয়ই অবৈধ কোনো সম্পর্ক আছে। তাদের তৎকালীন ভারত ভ্রমণের ইতিহাসে তখন এমন মিথ্যা তথ্য ছড়াতে থাকে তারা। জাহানারা তৎকালীন মুঘল সাম্রাজ্যের সব থেকে সুন্দরী নারী ছিলেন এবং শাহজাহানও তাকে ভীষণ ভালোবাসতেন। জাহানারাও তার বাবার বিশেষ খেয়াল রাখতেন, এমনকি তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু জাহানারার দ্বারা পরিচালিত হতো। জাহানারা ও শাহজাহানের বাবা মেয়ের পবিত্র সম্পর্কে নিয়ে অনেক গুজব ছড়াতে থাকে। এমনকি কেল্লার কিছু দরবারি এমনও বলতেন যে নিজের গাছের ফল খাওয়ার অধিকার সবার আছে, তাই শাহজাহানও ঠিক তাই করেছে। এই অবৈধ সম্পর্কের কথা বেশিরভাগ ইতিহাসবিদগণই নাকচ করে দেন। জাহানারা বেগম মুঘল সিংহাসনের জন্য দারাশিকোর সমর্থন করতেন। এর ফলে অরঙ্গজেবের সমর্থকরা তার বিরুদ্ধে এমন গুজব ছড়াতেন। অনেকেই বলেন জাহানারা বেগমের কিছু গুপ্ত প্রেম ছিল, যার সাথে তিনি লুকিয়ে দেখা করতেন। আপনি জানলে অবাক হবেন যে জাহানারা বেগম সারা জীবন কুমারীই ছিলেন। তিনি কখনো বিবাহ করেননি। এর পিছনে অনেকগুলো যুক্তি আছে। তিনি এতটাই সুন্দরী ও বিদ্বান ছিলেন যে নিজের পছন্দের মতো তিনি কাউকে খুঁজে পাননি। সম্রাট আকবরের পর থেকে মুঘল সাম্রাজ্যের মেয়েদের বিয়ের চল প্রায় উঠেই গিয়েছিল, কারণ আকবরের বোনেরা সিংহাসনের দাবি করেছিল। মুঘল সাম্রাজ্যে এমনিতেই সিংহাসন নিয়ে খুবই লড়াই হতো, তাই সেই লড়াই কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সম্রাট আকবর। সিংহাসনের লড়াইয়ে জাহানারা দারাশিকোকে সমর্থন করলেও অরঙ্গজেবের সিংহাসন দখলের পর জাহানারা বেগমের প্রতি তার সম্মান একটুও কমেনি। এমনকি তিনি জাহানারা বেগমকে বাদশাহ বেগম উপাধি দেন। মমতাজের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যকে বাঁচিয়ে রেখেছিল জাহানারা বেগম। অরঙ্গজেব যখন শাহজাহানকে বন্দী করেছিল, জাহানারা বেগম তখন তার বৃদ্ধ পিতা শাহজাহানের সাথে কারাবন্দী থাকার সিদ্ধান্ত নেন। কারণ তিনি তার মায়ের মৃত্যুশয্যায় মাকে কথা দিয়েছিলেন তিনি শাহজাহান ও তার ভাই বোনদের প্রতি খেয়াল রাখবেন। জাহানারা বেগম তার মৃত্যুর আগ পর্যন্ত তাই করেছিলেন। একবার সম্রাজ্ঞী জাহানারা বেগমের গায়ে আগুন লেগে গেলে তখন সম্রাট বিচলিত হয়ে পড়েন। তিনি রাজ্যের বড় বড় হাকিম কবিরাজ সবাইকে ডেকে নিয়ে আসেন, কিন্তু কেউ তার চিকিৎসা করে ভালো করতে পারেননি। তখন সম্রাট ইংরেজ বণিকদের মধ্যে একজন চিকিৎসকের খোঁজ পান এবং তাকে রাজদরবারে আনার জন্য নির্দেশ দেন। সেই চিকিৎসকের নাম ছিল গ্যাব্রিয়েল বাউটন। তখন সেই চিকিৎসক জানালেন রোগীকে না দেখে তিনি চিকিৎসা করতে পারবেন না। তখন সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন চিকিৎসক বলেন রোগীকে ভালো মতো না দেখে ওষুধ দিলে রোগী ভালো নাও হতে পারে, এবং রোগীকে দেখে ভালো মতো চিকিৎসা করলে অবশ্যই রোগী সুস্থ হয়ে যাবেন। শেষ পর্যন্ত পিতৃস্নেহ জয়লাভ করল সামাজিক প্রথার উপর। শাহজাহান সম্মত হলেন বাইটনের প্রস্তাবে। অল্পকালের মধ্যে আরোগ্য লাভ করলেন জাহানারা। তার অনুরোধে সম্রাট চিকিৎসককে দিতে চাইলেন পুরস্কার, যা চাইবে তাই পাবে। তখন সেই বিচক্ষণ ডক্টর বাইটন বললেন নিজের জন্য কিছুই চাই না। কলকাতার 140 মাইল দক্ষিণে বালাসোরে ইংরেজের একটি কুঠি নির্মাণের জন্য প্রার্থনা করি। এক টুকরো ভূখণ্ড আর ইংরেজকে দান করুন এদেশে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার। পিতৃস্নেহ আবারও কূটকৌশলের কাছে পরাজিত হলো। শাহজাহান বাউটনের প্রার্থনা মঞ্জুর করলেন, কিন্তু এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া বুঝতে পারলেন না। জাহানারার অনুগ্রহে ইংরেজরা বাণিজ্য ও ক্ষমতা নিরঙ্কুশ করল ভারতবর্ষে এবং উপনিবেশের ভিত্তি স্থাপন করল সকলের অলক্ষ্যে। সেই জাহানারার চরিত্রে কলঙ্ক লোপন করে ইতিহাসও রচনা করেছে ইংরেজরা। সে যাই হোক, জাহানারার আরোগ্য লাভের আনন্দে সম্রাট 8 দিনব্যাপী নৃত্য গীত উৎসব ও ভোজনের আয়োজন করেন।
তারপর আরও অনেক দিন বেঁচে ছিলেন জাহানারা এবং পবিত্র রমজানের এক পুণ্যতিথিতে 1681 সালে 66 বছর বয়সে জাহানারা বেগম মারা যান। অরঙ্গজেব যখন এই খবর জানতে পারেন তখন তিনি খুবই শোকাহত হয়ে পড়েন এবং 3 দিনের জন্য রাজ্যসভা বন্ধের নির্দেশ দেন। জাহানারা বেগমের মৃত্যুর পর তার নির্দেশ অনুসারে তাকে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশে কবর দেয়া হয়। তার শেষ ইচ্ছা ছিল তার কবর যেন খোলা আকাশের নিচে কাঁচা মাটির হয়, ইট পাথরের যেন না হয়। তার সেই শেষ ইচ্ছা পূরণ করা হয়েছিল। মুঘল সাম্রাজ্যে মাত্র 2টি কবরই আছে যা খোলা আকাশের নিচে অতি সাধারণভাবেই নির্মাণ করা হয়েছিল। তা হলো জাহানারা বেগম এবং অরঙ্গজেবের কবর। শাহজাহান ও জাহানারার সম্পর্ক ছিল কাচের মতো স্বচ্ছ ও পবিত্র, তাই গুজবে কান না দেওয়াই ভালো। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন মুঘল সাম্রাজ্যের এক ক্ষমতাধর নারী জাহানারা বেগমের ইতিহাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।